মনে হয় যে সম্পর্কগুলো না আস্তে আস্তে কেমন যেমন মানে যত দিন যাচ্ছে কেমন হারিয়ে হারিয়ে যাচ্ছে। আরো বড় উপর থেকে মানুষটাকে যেমন দেখতে ভেতরটা একবারে অন্যরকম, সাদা সিধে এবং সহজ কথা সহজ, স্পষ্ট কথা স্পষ্ট। এই মনটা না থাকলে কিন্তু রিলেশনটা দীর্ঘদিন থাকবে। কি বলি, কিন্তু এই চঞ্চল যুগে ভাই এটা আমাদের দেশের জন্য আমাদের জন্য নয় ঠিক। কিন্তু দেখো নিন্দে করার পরেও সেই যুগে সেই ডিজিটালি কিন্তু আমরা কাজটা করি, হাউস ওয়াইফ হয়ে নাম হলো বিয়ের পরে এসে, কিন্তু কথা বলাটাই পেশা হয়ে যাবে, কথা বলাই শিখে যাব কিভাবে সে তো জানা ছিল। আর এখন তো ছাত্রছাত্রীরা শিখে নাম করে, কেউ কারো গুরু টুরু নাম সোশ্যাল মিডিয়ায় আমরা যাকে যেভাবে দেখি সেটা অ্যাকচুয়ালি সেরকম নয়, ওটা তো ডিজিটালি আমরা তাকে সেভাবে দেখি। আর এক্সিবিশন তখন তারাই করতেন যারা নিজের হাতে কোনো জিনিস তৈরি করতেন, দোকানের জিনিস এনে বিক্রি করে বলতো না ওটাকে যে বুটিক বা এক্সিবিশন। যেটা হয় একটা গতানুগতিক ধারা প্রত্যেকে মেনটেন করে, এবার তুমি যদি একটু আলাদা হয়ে যাও তখন তোমাকে সাইড লাইন করে দেওয়া বা তোমার কাজ কমে যাওয়া, এটা কিন্তু হচ্ছে খুব বেশি করে হচ্ছে। কখনো ভাবিনি ওর সঙ্গে খুব বন্ধু, মানে ওর সব কাজ আমায় দিই। এই যে আমাদের একটা লোভ হয়ে গেছে না, এটা শিল্পের খুব ক্ষতি করছে। সবার সামনে উপহার দাও রোজ, রাংতায় মোরা অসম্মানের ফুল, আমি জারি রাখি ক্ষত লুকোনোর খোঁজ, বাকিরা তখন সুগন্ধে মশগুল। কেন যে কাঁদা বারে বারে থেমেছে ক্রন্দনে ছন্দহীনা বীণা, তবু তানো তুমি আবার তারে। আমাদের প্রেমগুলো এখন আর তেমন রঙিন মনে হয় না, কেমন যেন বেরঙিন, নির্জীব, প্রাণশক্তিহীন, তাল ছাড়া, ছন্দ নেই, কেমন যেন অন্ধকার, কেমন একটা মন খারাপ করা। তাই কিছু প্রিয় জিনিস, কিছু প্রিয় মানুষ, কিছু অভিভাবক, প্রাণের বন্ধু যদি পাওয়া যায় তবে আঁকড়ে ধরার একটা প্রবল চেষ্টা যাতে ছেড়ে যেতে না পারে। তেমনই একজন প্রিয় মানুষ, প্রিয় অভিভাবক আমার খুব কাছের এবং প্রাণের বন্ধু, যাকে সবকিছু বলা যায়, যে একদমই জাজমেন্টাল নয়। বহু বছর ধরে কাজ করছেন, রেডিও, টিভি, অ্যাঙ্কারিং, সব স্টেজে, দেশে বিদেশে। অ্যাকচুয়ালি she no needs an introduction. আমাদের সকলের পরিচিত শ্রীমতী মধুমিতা বাসু, আর আমার প্রিয় মধুমিতা দি। এসো এসো এসো, তোমার আমাদের দেখা, এতদিন পর দেখা, বলো তো কি সুন্দর করে সাজিয়েছ তুমি, এমনি সুন্দর, বাবা কি ভালো ডেকোরেশন তোমার। সেটা তুমি আগেই জানো আমার পুরো বিষয়, তোমাকে কিচ্ছু বলার, সাজানো গোছানো এত সুন্দর, কি করে এত সময় পাও? এই যে প্রত্যেকে এই কথাটা জিজ্ঞেস করে, আর আমি বলি ভালোবাসলে সময়ের অভাব হয় না। একদম কথাটাতে আমিও একদম, ভালোবাসলে সত্যি সময়ের অভাব হয় না। বলো কেমন আছো? সব থেকে বড় কথা, তোমাকে আমি পেয়েছি অন্নচন্দ্রিমায়, আমি সত্যি আপ্লুত। বহু বছর ধরে, আসলে ঠিক মনে পড়ে না কবে থেকে কবে দেখা হয়েছিল, হ্যাঁ আমার তো মনে পড়ে না। আমি না তার আগে বলি কি সুন্দর শাড়িটা। থ্যাংক ইউ। আসলে কি হচ্ছে, এই যেহেতু হাতে বোনা বা এই আর্টিস্টিক, যেহেতু আমার সব কিছুতেই একটা আর্টিস্টিক ছোঁয়া, এবং আমি অনেক দিন ধরে ও যখন সেজে গুজে যায় প্রথমে গয়না দেখি, এবং তখনই প্রশ্ন করে কোথা থেকে কিনেছো, কোথা থেকে পেয়েছো বা কালেক্ট করেছো। ওর গয়না যেখানে সেখানে পাওয়া যায় না। যারা শুনছেন তারা ভাবলেন যে অনুষ্ঠানটা কোথা থেকে শুরু হবে, এটার নামে সম্পর্ক। গান বাজনা করতে এসে আমাদের আলাপ, ওর গানের অনুষ্ঠান, একক অনুষ্ঠান, আমাকে ডাকলো বলতে হবে বলে।
কিন্তু কোথাও একটা মধুর সম্পর্ক তৈরি হয়ে গেল সেদিন থেকেই। এটার আমার পেছনে আসলে মনে হয় যে সম্পর্কগুলো না আস্তে আস্তে কেমন যেমন মানে যত দিন যাচ্ছে কেমন হারিয়ে হারিয়ে যাচ্ছে। আমি তো খুব ভীষণ। একটা ছোট জায়গা থেকে আসা, আসাম থেকে জানোই। এবার আমার মনে হয়েছিল যে কিরকম হবে পুরো বিষয়টা, কিন্তু ফর গডস গ্রেস আমি জানি না, আমার যার যার সাথে দেখা হয়েছে প্রত্যেকের সাথে সম্পর্ক রয়ে গেছে। সেটার একটা কারণ আছে। আমি তো একটু বয়সেও বড়, উপর থেকে মানুষটাকে যেমন দেখতে ভেতরটা একেবারে অন্যরকম, সাদা সিধে এবং সহজ কথা সহজ, স্পষ্ট কথা স্পষ্ট। এই মনটা না থাকলে কিন্তু রিলেশনটা দীর্ঘদিন থাকবে না। আমি খুবই স্ট্রেট ফরওয়ার্ড, হ্যাঁ, এই জন্য অনেক জায়গায় আমাকে হয়তো অনেকে অ্যাকসেপ্ট করতে পারে না। সেটা তো হবেই। এখন যা যে যুগ, ভাদ্র করে সুন্দর করে ডিজিটাল যুগই বলি, কিন্তু এই একদম। চঞ্চল যুগে ভাই এটা আমাদের দেশের জন্য আমাদের জন্য নয় ঠিক। কিন্তু তো দেখো নিন্দে করার পরে সেই যুগে সেই ডিজিটালি কিন্তু আমরা আমরা কাজটা করছি। দাঁড়িয়ে আছি, ঠিক কথা। আসলে আমার মনে হয় সবকিছুই তো ভালো খারাপ দিক হয়। তোমার মনে আছে তুমি প্রথম আমার এককে অ্যাঙ্করিং করছিলে এবং এত অপূর্ব তুমি সেই বলেছিলে যে ছোটরা কিন্তু খুব সুন্দর হয়, আমরা বড়রাই সেটা বুঝতে পারি না। এই কথাটা আমাকে খুব খুব ইন্সপায়ার করেছিল এবং তুমি এত সুন্দরভাবে আমাকে ইন্ট্রোডিউস করেছিলে। আর অনেকেই তোমার হাতে তৈরি, ইনফ্যাক্ট আমি তো বলতে গেলে কলকাতা শহরে আসার পরে তোমার এই গাইডেন্স থেকেই কিন্তু আমি আস্তে আস্তে গ্রো করতাম। এটা কিন্তু ঘটনা, এবং এটাও একটা আমারও একটা ঈশ্বরের আশীর্বাদ। প্র্যাকটিক্যালি প্রথম পরিচয় তো কথা বলি, এবং কথা শিখলাম কোথা থেকে, ঠিক কথা বলতে পারলাম কোথা থেকে। আমি তো একদম হাউস ওয়াইফ হয়ে নাম হলো বিয়ের পরে এসে, কিন্তু কথা বলাটাই পেশা হয়ে যাবে, কথা বলাই শিখে যাব কিভাবে সে তো জানা ছিল। একদমই। আজকে যখন আমার পরবর্তীতে অনেক গুণী গুণী অ্যাঙ্কার তৈরি হচ্ছে, সব হয়েছে, আমি কখনো কখনো বসে অনুষ্ঠান শুনি এবং শোনার পর মনে হয় যে যে কথাগুলো বলেছি একটু মেপেও নি যে সে কথাটা সেভাবে ওরা প্রেজেন্ট করে কিনা। হ্যাঁ, এবং বড্ড আনন্দ পাই আজকাল। বাহ, যখন কেউ ধরো আমার বা আমাদের মতো বলা কথাটা নতুন প্রজন্ম তো সেভাবেই শিখবে। একটা গান থেকে যেমন গান আসে, কথা থেকে যে কথারও এরকম বলার এই ধারাবাহিকতা তৈরি হবে, এটা তো আমরা আগে জানতাম না, কারণ আমরা তো এই প্রফেশনে প্রথম। এইটা একটা খুব এটা দারুণ যে তুমি সবাই উত্তরসূরি তৈরি করছো। এবং কলকাতা শহর তোমার শহর, আমি তো কলকাতা শহরের প্রথম থেকে ছিলাম না। তবে আমার যেটা হয়েছে, আমি যেহেতু আসামের লোক, আমার কিন্তু একটা ডিকশনের সমস্যা ছিল এবং সেটা খুব যত্ন করে কষ্ট করে শিখে অনেকটা শেখা হয়েছে। এবং আমি দেখছিলাম যে রেকর্ড করতে গেলে আমার সমস্যা হচ্ছে, সেটা কানে শুনছি, এই শুনে শুনে আসলে আমার মনে হয় প্রত্যেক দিনই একটা শিক্ষার দিন। তো এই শিক্ষাটা রয়ে গেছে। আর তোমাকে আর কি বলবো, তুমি আমাকে বলো যে ব্যক্তি মধুমিতাবাসু যারা সারা পৃথিবীর লোক দেখছে সেটা একরকম, আর আমি তোমাকে পার্সোনালি চিনি এবং আমার মতো যারা আমরা তো নিজেরা নিজেদের প্রশংসা করবো না, মাঝে মাঝে তো ভুলেও যাবো এটা সবাই দেখছে। জীবনের একটা বড় গুণ শিখে নিয়েছি, সহজ হয়ে থাকা। প্রথমে মার কাছ থেকে শিখেছি, তারপরে আরেকজন যে আমাকে পরোক্ষভাবে উৎসাহিত করেন তিনি হচ্ছেন উর্মিমালা বসু। বাহ। আর এখন তো ছাত্রছাত্রীরা শেখে থেকে নাম করে, কেউ কারো গুরু টুরু নাম করে ধার ধারে। উর্মিদি মায়ের মতো বন্ধু, সখা আর কি, প্র্যাকটিক্যাল। ঠিক, যাকে তুমি বলছেন না শুরুতেই যে সবটা বলা যায়, উর্মিদিকে সবটা বলা যায়। বাহ। এবং ওই যে একটা ধরন, ওই যে একটা আদল, সংসারটাকেও ধরে রাখতে হবে, কাজটাকেও করতে হবে, কোথাও ঝুঁকবো না, হারবো না, আর একটু বুঝিয়েও দেবো আমি কি পারি। এটা কিন্তু আমাকে কিন্তু এটা স্মার্টনেস বলে। হ্যাঁ, এটা কিন্তু উর্মিদির কাছ থেকে শেখা। ওনাকেও কি অপূর্ব লাগে, এত সুন্দর পার্সোনালিটি। তোমাদের সকলকে দেখে দেখে আসলে আমরা তো পরবর্তীকালে শিখলাম এই যে তোমার স্টেজ প্রেজেন্টেশন, কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে পশ্চার, এই যে প্রত্যেকটা জিনিস আসলে এগুলো কি হয়, এগুলো না কেউ হাতে ধরে তো শেখাতে পারে না, এগুলো নিজের উপলব্ধি থেকে যতটুকু তোমার শিক্ষা, আমার তো মনে হয় সেটাই। এই যে তুমি গান গাইছো, গান গাও, হঠাৎ করে বললে তুমি হয়তো বলতে পারবে না যে কবে শুরু করেছিলে। একদম কোনো একটা ভাবে শুরু হয়ে গেছে, ওরকম করে দিনক্ষণ কিছু বলা যায় না।
আর একটা বিষয় হচ্ছে আমার তো সব কাজই করতে খুব ভালো লাগে, তুমি তো জানোই। সবচাইতে ওর যেটা বড় গুণ, ও কেন এই প্রফেশনে গেল না আমি জানি না, ওর ইন্টেরিয়ার ডেকোরেশন যে কি অপূর্ব, কি যত্ন, এটা মানে বলাই বাহুল্য একেবারে। যারা আসে, যারা জানে তারা জানেন, আর যারা অনেক আসলে আমরা কি হয় সোশ্যাল মিডিয়ায় ভালো খারাপ যে বলছিলাম, সোশ্যাল মিডিয়ায় আমরা যাকে যেভাবে দেখি সেটা অ্যাকচুয়ালি সেরকম নয়, ওটা তো ডিজিটালি আমরা তাকে সেভাবে দেখছি। আমার সাথে ব্যক্তিগতভাবে না মিশলে বা তোমার সাথে না মিশলে আমরা কিন্তু কিচ্ছু বুঝতে পারবো না যে মানুষটা কেমন। আমরা কিন্তু জাজমেন্টাল হই ওই সোশ্যাল মিডিয়া দেখে। সেটা একেবারে করবেন না, খুব খারাপ। মিথ্যে রাজার দেশে কিন্তু আমরা বাস করছি, এটা একবারে সরাসরি করেই বলে দিই। কারণ তুমি দেখবে একটা অদ্ভুত জিনিস, যেটা হচ্ছে তোমার চেনা বন্ধু, চেনা পরিবেশ, হঠাৎ তারা কেন পালিয়ে যাচ্ছে। কারণ কি? তোমার একটু নাম হয়েছে হয়তো সেই জন্য রাগ, তোমার হয়তো নাম হলো না সেই জন্য রাগ, তার অর্থ হয়তো অনেক বেড়ে গেছে সেই জন্য একটা বেশ জেলাস। এইগুলো কিন্তু 50 বছর ধরে যে বাস করছে পৃথিবীতে একেবারে ছিল না। ঠিক, কিছুও থাকে নিশ্চয়ই থাকে, কিন্তু এই যে প্রত্যেকটা 1 to 1 যে একটা জেলাস ঝগড়া। এবং তুমি যেহেতু আমরা সকলেই একটা প্রফেশনাল জায়গায় রয়েছি, তো আমার মনে হয় যে আমরা ডেইলি প্রতিদিন কিন্তু কিছু না কিছু এই ধরনের প্রবলেম ফেস করছি, কিন্তু ওভারলুক করার যে টেন্ডেন্সিটা, বা আমি নিজেকে খুব বিজি রাখি বলে হয়তো আমি অতটা বেশি ইন্টারফেয়ারিং না বা তা করি না, কিন্তু সত্যি অনেকে কিন্তু অনেক রকমভাবে বিষয়টাকে দেখে। তো আমার মনে হয় পার্সোনালি এই ধরনের অ্যাটাক বা এই ধরনের কিছু করা উচিত একেবারেই নয়। আমি তো আকাশবাণী দূরদর্শনের প্রোডাক্ট বলে আমি বলি আর কি। ধরো আমি আকাশবাণীতে তো 30 বছর, আমরা শিখেছি কি বলতে হয় কি বলতে হয় না, কত অবধি বলতে হয়। তখন যখন দেখি অন্য মিডিয়াতে সবাই সবকিছু বলে ফেলছে, তখন এক এক সময় ভাবি যে আরেকটু কি সহজ হবো, আরেকটু কি না। আমাদের কিন্তু ওই ঠিক পথটাতেই থাকতে হবে, কারণ এই ভুল পথে যারা পরিক্রমা করছেন তারা একদিন ভুলটা বুঝে আবার তো ঠিক পথে আসবে। যদি ঠিক কেউ না থাকে তাহলে আপনি কোন পথে যাবেন? আরেকটা বিষয় হচ্ছে আমার যেটা মনে হয় যে আমি আমার মতো না, এই জিনিসটা আমাকে খুব ইন্সপায়ার করে, এবং তুমি তোমার মতো, তোমাকেও যেরকম সকলকে, আমরা তো প্রত্যেকেই নিজেকে আগে নিজে খুব ভালোবাসি। তো আমার মনে হয় না যে আই উড বি ডিস্ট্রাক্টেড, কারণ এই ডিস্ট্রাকশনটা কিন্তু কাম্য নয়। আমি আমার মতন, আমি এরকম, আমার একটা আইডেন্টিটি, সেটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের খুব দরকার। আগে যেটা ছিল কি, একটা জয়েন্ট ফ্যামিলিতে মেজ বৌদি যেন একটু কেমন, ও মেজদার কানে কথাগুলো লাগে। এখন এইটা না, এই ফরম্যাটটা বন্ধুদের মধ্যে হয়ে গেছে, ধরো কলিগদের মধ্যেও হয়ে গেছে। এইটা তো বন্ধু বলি না, যে বন্ধুই নেই আর কি, না এটা কাম্য নয়, এটা একেবারেই কাম্য নয়। তোমার এখন কি কি কাজ বা কাজ না করে তুমি কি কি জিনিস নিয়ে হাইলাইট? তোমার তো আমি জানি তুমি শাড়ি, তোমার একটা দুর্ধর্ষ বুটিক ছিল, সেটা আমাকে একটু শোনাও গল্পটা। সেটা একটা অদ্ভুত ব্যাপার হয়েছিল। আমি তো বললাম যে আমার সবকিছু বিয়ের পরে, এটাও একটা গুড লাক যে সব যেখানে বন্ধ হয় বিয়ের পরে আমার সেখানে দরজাটা খুলে গেল। তারও একটা বড় কারণ যে এই নয় যে শ্বশুরবাড়ি করে সব পারমিশন দিয়ে দিল, বা তোমাকে দেখাতে হবে, ঠিক তোমার নিজস্বতাটাকে একটু প্রকাশ করতে হবে, তাহলে পাশের লোকগুলো ভালো হলে তারা ঠিক মেনে নেয়। আমার শাশুড়ি মা খুব ভালো সেলাই, মানে বাঁধিয়ে রাখার মতো এত ভালো, কিন্তু তারা তো ঘরোয়া, তাদের 3-4 বন্ধুর একটা দল বলি বা বন্ধু, তারা দুপুরবেলা সন্ধ্যেবেলা মিলিত হয়ে এই কাঁথা স্টিচ শাড়িটারি করছে। তা আর আমি ইন্টারেস্টিং, এবং আমি খালি সুতোটা ভরাতে পারতাম আর কিচ্ছু পারতাম না। আমিও সেলাই জানি, আমি এত কিছু জানি কিন্তু সেলাইটা আমার দ্বারা হয় না। তারপরে আমি দেখছি ওরা করছে আমার যখন একটু আমি সবসময় পারবো করবো এরকম টাইপের, আমি ওদের জিনিসটা একটা এক্সিবিশন করলাম আমার বিয়ের, সেটা ধরো বছর 3-এর মধ্যে। সেটা না, তখন তো বাড়ি বাড়ি এক্সিবিশনের চল না, আর এক্সিবিশন তখন তারাই করতেন যারা নিজের হাতে কোনো জিনিস তৈরি করতেন, দোকানের জিনিস এনে বিক্রি করে বলতো না ওটাকে যে বুটিক বা এক্সিবিশন। আমাদের বাড়িতেই করলাম, সাকসেসফুল হল। তারপর একটা জেদ চেপে গেল যে সবই শিখেছি, সেলাইটা পারবো না। আচ্ছা,
তা কেউ আমাকে বলেনি পারি না কেন, আমার নিজের ইচ্ছেতেই আমি সেলাই করতে শুরু মাই করলাম। গড, তাই না? হ্যাঁ, কি অপূর্ব। বড় বড় শাড়ি, লম্বা লম্বা শাড়ি, শাড়ির পর শাড়ি, তাতে রং মেলানো। এই তুমি সুন্দর করে বলছিলে না যে রং কমে গেছে জীবন থেকে, সত্যি তো রং কমে গেছে, ঠিক। কিন্তু এই শাড়িটাতে কি কম্বিনেশন হবে, এই যে রংগুলো মেলানো, এটা আমি করি 15 থেকে 17 বছর আমি এক্সিবিশনে কন্টিনিউ। ভাবা যায় না। তার জন্য তোমার আসলে এই কালেকশনস গুলো তো সেটা দেখেই বোঝা যায়। আমার তো রঙিন হয়ে থাকতেই ভাল লাগে। অথচ অদ্ভুত একটা কথা বলি, আমি দীর্ঘ 15 বছর যা পড়েছি প্রথম দিকে সব সাদা শাড়িতে। কেন বলে তো আমার নিজের কাছে জিজ্ঞাসা। একদম সাদা কিন্তু বলে সব থেকে রঙিন, সেটা তো অন্য মানে, অন্য মানে। আমি এখন ভাবি অল্প বয়সী সাদা পড়েছি, এখন ভাবি বোধহয় অল্প বয়সী সাদাটা মানাতো। খুব স্টাইল স্টেটমেন্ট আদারওয়াইজ। তবে এটা ঠিক যে তুমি যতই তুমি মানে লাইট শেড মানে পেস্টেল শেডসে যাবে তত বেশি সফিস্টিকেশন মানে বলে আর। তো আমারও ভীষণ ভালো লাগে। আর আমার পার্সোনালি যেহেতু এত একটা হিউজ কালেকশন অফ প্রোডাক্টস, শাড়িজ এন্ড গয়নাস, সেটা নিয়েও আমরা অন্য কোনো সময় হয়ে যাবে। তো যাই হোক, একটা আর্ট। হ্যাঁ একদম। দেখে সেটাকে চোখটা খুঁজে আনা, মানাবে কিনা সেটা দেখা, এই বোধটাও তো শিল্পেরই আর একটা দিক। ঠিক। আর তোমার এমনি রান্না বাড়ি কি ব্যাপার? রান্না বান্না যেটা আমাকে এখন সবাই বলে আমি ভালো নাকি রান্না করি, মানে তুমি কি আর পারো, কিন্তু আমি যখন রান্না করি সবাই বলে আহা আহা। আচ্ছা, এইটাতে আমি একটু মাইনাস পয়েন্ট দেখলাম। আমার বাড়ির লোকেরা সবসময় ভাবে যে আমি রান্না করতে পারবো না, অথচ আমি একসঙ্গে ছেলের জন্মদিন আগে তো এত কিছু বাইরের খাবার পাওয়া যেত না, একদমই পাওয়া যেত, তখন সেগুলো নিজেরাই করতাম, এখনো সেগুলো করি, কিন্তু এইটা আমার খুব সুনাম বাড়িতে জোটে না। অদ্ভুত, এটা একটা কিন্তু তোমার জন্য আজকে একটা স্পেশাল ডিশ আমি বানিয়েছি। আচ্ছা, তুমি আসলে আসবে আর তোমার জন্য কিছু বানাবো না, এটা তো হয় না। আর তুমি যতবারই এসছো কোনো না কোনো ভাবে খাওয়া দাওয়ার ভালো দাওয়ার একটা খাওয়ার পোর্শন ছিল, আজকেও তার অন্যথা হবে না, সেটা তোমাকে জানিয়ে রাখলাম। আর এভাবেই চলছে আসলে জীবন। আমি ভাবছিলাম আমরা এই জেনারেশন, তোমার গান নিয়ে কিভাবে কি ভাবছো? গান তো রয়েছে, কিন্তু এখন যেটা হয় একটা গতানুগতিক ধারা প্রত্যেকে মেনটেন করে। এবার তুমি যদি একটু আলাদা হয়ে যাও তখন তোমাকে সাইড লাইন করে দেওয়া বা তোমার কাজ কমে যাওয়া, এটা কিন্তু হচ্ছে খুব বেশি করে। হ্যাঁ, কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি তো ওই গতানুগতিকে খুব একটা পড়ি না। আমি সত্যি কথা বলতে কি ওই এলইডি লাইটের সামনে মানে আমার একটু অসুবিধা হয়। আমার একটু কোজি কর্নার্স, একটু শেডস, একটু কর্নারে বসে গাজলস বা একটু ওই ধরনের একটা আর্ট ফর্ম, সেটা আমাকে খুব ইন্সপায়ার করে। তো সেটা আমি এখনো মেনটেন করে যাচ্ছি। তাতে হ্যাঁ, আমার হতে পারে যে হিউজ শোজ ওরকম কিছু আমি হয়তো হয় না, কিন্তু যেটা হয় আমার মতো করে কিন্তু আমার অডিয়েন্সরা তারা খুব পছন্দ করে। এবং বিশেষ করে এমন গান রিকোয়েস্ট করে যে এই গানটা আপনি আমাকে রিকোয়েস্ট করতে পারেন, আমি তো এটা গাই, আমি খুব অবাক হই আর কি। তো আমার এরকম অডিয়েন্স খুব ভালো লাগে যারা আমাকে শুনেই বুঝতে পারবে যে এই গানটা ওর গলায় খুব ভালো লাগে। এবং আমরা ভাবি সবাই বোধহয় শোনে কি শোনে না, কিন্তু শোনে, সবাই মানুষ শোনে এবং এখন দেখেও একদম। এবং আরেকটা জিনিস আমার যেটা মনে হয় যে ভালো জিনিসের কোনো সাবস্টিটিউট হয় না, আমার পার্সোনাল একদম। এবার দেখো তুমি একটা ভালো শাড়ি বলো, তুমি যদি মনে করো যে এটা হ্যান্ড ওভেন হবে, হ্যান্ড পেইন্টেড হবে, তাহলে তার তো দাম দিতে হবে, কিন্তু তার সাবস্টিটিউটও কিন্তু তুমি একটা মেশিন মেড শাড়ি সামনে দাঁড় করাতেই পারবে। তেমন প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমার মনে হয় সেটা হয় না, ইম্পসিবল একেবারেই। তবে হ্যাঁ, মানুষ কিন্তু এখন খুব বিতর্ক করে প্রত্যেকটা জিনিস নিয়ে। আমি জানি না সবাই সব জানে, হ্যাঁ এত জানে এখন, ছোট কি বড় যাই বলো, যে যেটা বলে না সেই মানতে পারে না একদম। এটা একটা অদ্ভুত। আমার তবে একটা গুড লাক হলো, আমি তো এফএমএ বলি, এফএমএ আমাদের একজন করে পার্টনার, তা আমার সাথে ম্যাচ করে যায়, বেশিরভাগই ম্যাচ করেই যায়, এবং তারা সবসময় চায় যে আবার দিদি তোমার সাথে
কালকে একটা জায়গায় গেছি, একটা পার্বণ হচ্ছে, সেখানে গেছি। ওখানে একটি মেয়ে এসে খুব দিদি জড়িয়ে ধরি, এখন তো দেখলেই ছবিতে বলছে তোমার সঙ্গে বলো না একটা এফএমের অনুষ্ঠান দিতে। তো আমি বললাম যে আমরা বোধহয় বছর দুয়েক আগে একটা অনুষ্ঠান করেছি। বললো হ্যাঁ, কিন্তু আমি করতে চাই। তখন আমি নিজে কিরকম ঘুরে দাঁড়িয়ে ভাবলাম যে এই নতুন সময় তো আসলে জানে না ভালো সময় কাকে বলে, ওরাও কিন্তু ভালোকে খুঁজছে। আমরা যারা একটু বড়, আমাদের একটু সোচ্চার হতে হবে, ওদের একটু আগলে রাখতে হবে। ঠিক, এটা আমার অনুষ্ঠানে এটা আমার খুব মনে হয়। এই যে আমরা বলি যে আমার বাবারা বলতেন না তারা তাদের সময় কি ভালো, এখন আমরাও বলি সত্যি তো আমরা কত সহজে বড় হয়েছি। এই অনুষ্ঠান অনেকে জিজ্ঞেস করে দিদি যখন তোমার প্রথম দিকের অনুষ্ঠান তখন নিশ্চয়ই তুমিও বলতে। আমি বললাম তাহলে মন দিয়ে শোনো, তখন মোবাইল ফোন ছিল না, তখন হয় সকাল 10টার মধ্যে ফোন করো, না রাত 10টার পরে ফোন করো। আর আমরা ডাক পেয়েছি, যেটা কিন্তু আজও কম ডাক, বেশি ডাক, ভালো ডাক, মন্দ ডাক পেয়েছি। আর যেটা কমিউনিকেশন তোমার রয়ে গেছে প্রত্যেকের সাথে, ভালো কাজ থেকে রয়ে যায়, ভালো ব্যবহার থেকে বন্ধুত্ব। কখনো ভাবিনি ওর সাথে খুব বন্ধু মানে ও সব কাজ আমায়। ঠিক, এই যে আমাদের একটা লোভ হয়ে গেছে না, এটা শিল্পের খুব ক্ষতি করছে। কিছুই হচ্ছে না, একটা জলস্রোতের মতো আমরা যাচ্ছি। ঠিক ঠিক। এখন তো তোমার জীবনটা মোটামুটি রিলসে দাঁড়িয়ে গেছে। তো রিলস বানাচ্ছো, কেমন লাগে? আমার আজকে ইচ্ছা আছে আজকের সাথে আমার একটু রিলস বানাতে। আমি আমার জেনারেশন কিন্তু রিলে বড় হয়ে আছে। এবার তুমি রিলস বানাচ্ছো, নিজে বানাচ্ছো কি বানাচ্ছো না? খুব চেষ্টা করে চলেছি এবং মাঝে মাঝে ভুলভাল দু একটা পোস্ট করে ফেলি। সেটা প্রপার হইতে বানাতে হবে, সেটা প্রপার হইতে বানাতে হবে। কেন করতে হবে? সময়টা যদি 2 মিনিটের হয়, জীবন আচ্ছা 60 সেকেন্ড যদি 1 মিনিটের হয়, তাহলে আমার ওই দীর্ঘ এত বড় একটা পড়ার অভ্যাস পার করতে তোমাকে এইটুকু বলতে হবে। তো দেখতে হবে না তার মজাটা কি। সেটা নিশ্চয়ই একটা মজা আছে। একটা প্ল্যান করে রিল বানাই, একদম। তবে একটা জিনিস খুব বিরক্ত লাগে আমার, বলে কি, গান শুনছি বা কোনো একটা কিছু দেখছি, হঠাৎ একটু করে একটা বিজ্ঞাপন, প্রাণ চেষ্টা করি সেটাকে স্কিপ করতে, কিন্তু ওরা তো ওভাবে দেয় ওই যে ছেদ পড়ে যায়। রাগটা কাকে দেখাবো তাও তো জানি না। না কিন্তু তুমি এটা বুঝতে পারছো তো যে বিজ্ঞাপনে ইনকামটা হচ্ছে, বুঝতে পেরে রাগ হচ্ছে। তখন যে যার যত আগে বিজ্ঞাপন আসবে সেটা তো লাকি, কিন্তু তখন মনে হচ্ছে যে মুখ থেকে যায় বিজ্ঞাপন। একদম সেই কথাটা যে, এবং আমি জানি এই জগৎটা একদিন চুরমার হবে, এটা একদিন হবে, এটা চলতে পারে না কখন। তারপর দেখো তুমি আমি পাশাপাশি দেখা হচ্ছে এরকম করছি, এটা চলবে না। এটা কোনোভাবে একটা পন্থা আসবে যেখান থেকে আবার আটকাবে জলস্রোত। তবে আমার খুব ভালো লাগে যে আমি পরিবর্তিত সময়টাতেও যে নিজেকে মানিয়ে নিতে পারছি। সুন্দর রেখেছো, এত ভালো দেখতে লাগে, তারপর তোমার প্রেজেন্টেশন সবকিছু মিলে যে আজকে মধুমিতা বাসু এত সুন্দর একটা নাম, এটা আমাকে এবং আমাদের জেনারেশনকে ডেফিনেটলি ইন্সপায়ার করে। আর তোমার নিশ্চয়ই গলা শুকিয়ে গেছে একটু, তো তাই তো এবার আমরা একটু চা খাবো একসাথে, আর একটু আড্ডা দেবো, আর তোমার অনেক কিছু শুনবো, কিছু পার্ট কিছু শুনবো, কারণ সেটা ছাড়া তো মধুমিতা বাসু ইনকমপ্লিট। আমরা যতই বলি ব্যক্তি মধুমিতা বাসু, বাট আমার মনে হয় তার কাজ তাকে আলাদা করে সকলের থেকে, তো সেটা একটু শুনবো। আর আজকে তো তুমি যা বলবে তাই, একদম। আর আমরা শেষ করবো সুন্দর করে গান কথা যদি হয় তাহলে আমরা সেভাবে শেষ করবো। ঠিক আছে। আচ্ছা, তুমি এইরকম একটা ভাবনা ভাবলে কি করে যে অন্য চন্দ্রিমা বলে একটা কনসেপ্ট? দেখো তোমার থেকেই তো ভাবলাম, মানে তুমি আমাকে মনে আছে কতদিন আগে বলেছিলে যে তুমি একটা কিছু করো অন্যরকম কিছু করো, তুমি এত অন্যরকম সেই অন্য করতে করতে আমার মনে হলো কিছু একটা অন্যরকম করি। দেখো তোমার জন্য যেটা আজকে আমি বানিয়েছি সেটাও একটা অন্যরকম, এটা কিন্তু অন্যরকমই হচ্ছে। অনেক তাকিয়ে আছি হাঁ করে, আমাকে দেখতে বলা হচ্ছে আর বলছে তুমি ক্যামেরার দিকে তাকাও। এটা খুবই মানে না তোমার জন্য আমি বানিয়েছি, তো তোমাকে ডেফিনেটলি সার্ভ করব আমি। তুমি মানে কি বানিয়েছো একটু রেসিপিটা শেয়ার করে দাও। ইট ইজ বেসিক্যালি টিরামিসু, ঠিক আছে? না আমি জাস্ট তোমাকে একটু সার্ভ করছি। এটা কেক এবং পুডিং এর একটা সংমিশ্রণ। এটা কিন্তু রান্নাও দুর্দান্ত। এটা হচ্ছে নন বেকড, অবভিয়াসলি তুমি একবার ট্রাই করে দেখতেই পারো।
একটু গল্প করে নি তারপরে। একদম। তো এটা বানাতে বানাতে আমার কালকে মনে হচ্ছিল যে তোমাকে একটু মিষ্টি খাওয়াবো। কি ধরনের মিষ্টি? তুমি মিষ্টি খেতে ভালোবাসো আমি জানি, আর এখন তুমি এটাও আমাকে বলো যে না এখন বেশি মিষ্টি খাচ্ছি না, না। একটু কম খাচ্ছি বলে ভাবছি আর কি। আচ্ছা, তো এই ফোন নিয়ে আমাদের আসলে জীবন কেটে যাচ্ছে। আমরা কালকে একটা আড্ডায় বললাম যে বলো তো আমরা কে কাকে কিভাবে চিনি। হ্যাঁ, এবার আমাদের বন্ধু বল কেন ফোন দিয়ে, ফোনের তুমি ফোন দিয়ে যায় চেনা। তারপরে দামি শাড়ির মতো ওরা আবার ব্যঙ্গ করে বললো তোরা গল্প করতে বসে যাবে তোর ফোনটা কি মডেল, কি মডেল, আমারটা আইফোন কিনা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এরকম হবে। ভাবা গেছিল হাতের মুঠোতে বিশ্ব টিশ্ব সব ধরে ফেলবো একদম আমরা। একদম পুরো বিশ্ব হাতের মুঠি। এটা কিন্তু একটা অবাক লাগে, অবাক পৃথিবীর মতো একেবারে অবাক লাগে, তাই না? যে এইরকম একটা দিন আমাদের কাছে আসতে পারে। বিজ্ঞানীরা ভেবেছেন, আমরা সাধারণ মানুষ তো ভাবনার বাইরে ছিলাম, এখন এতটাই ইউজ টু হয়ে উঠেছি। আর কত সুবিধে হয়েছে, ঠিক। এই যে দেশে বিদেশের সঙ্গে যোগাযোগ। তারপরে তুমি এখন লিরিক্স পড়ে নিচ্ছ, কবিতা পড়ে নিচ্ছ। তো তোমার আজকে আমরা কিন্তু কিছু শুনবো, ঠিক আছে? কারণ মধুমিতা দি তো মধুমিতা বাসুর সিগনেচার ছাড়া ইনকমপ্লিট। আজকে তো আমি বলতে দেইনি, আমি বলছি না আজকে তোমাকে শুধু জানবো মধুমিতা দি কেমন। তো সেটা তোমার রিসেন্ট কাজ, একটু কথা। রিসেন্ট কাজ, দুটো কাজ খুব সুন্দর। এই একদম সত্য হলো 2 তারিখ সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ। আর আনন্দপুর সলিল চৌধুরী ফাউন্ডেশন, অন্তরা চৌধুরী, সঞ্জয় চৌধুরী ওনার ছেলে মেয়েরা, তারা এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন। 4 দিন ধরে হলো সেমিনার, তাকে নিয়ে কথা। আসলে কোনো শিল্পী বা যারই হোক তার জীবনটা জানতে হবে। সেই একটি এবং আরেকটি কাজ করে খুব আনন্দ পেলাম। বিশ্বজিৎ দ্বার আমি শ্রুতি নাটক করি জানো, এবং সেখানে প্রথম সারির দর্শক যখন উৎসুক থাকেন সেটা একটা বড় পাওয়া। এবং কোনোভাবে উষাদির খুব ভালো লেগে যায়। উনি বলছেন যে মধুমিতাকে অনেকদিন বাদে শুনলাম, বা গত 15 বছর বাদে ওটা কণ্ঠ শুনলাম, তখন একবার ছেলে মানুষ হয়ে যেতে ইচ্ছে। একটা মজার কথা বলি, এই প্রশংসা শুনে আমি সেটা মোটামুটি গম্ভীর ভাব করে থাকি। কি একটা হয়ে গেল এরকম একটা ভাব করে বসে আছে। বিশ্বজিৎ পাশ থেকে বলা যে তুমি কি এখন থেকে গলার যত্ন নিচ্ছ? আমি বললাম যে হ্যাঁ, আমি আর বেশি মজা, তাই না? আমি আর না বেশি কথা বলবো না, এত কথা বললে তো গলা টলা খারাপ হয়ে যাবে এরকম। আমি আর কথা বলছি এটা কি এখন থেকে শুরু হয়ে গেল? এই মজাগুলো হয়, এই মজাগুলো হয় আসলে আমাদের। পরে আমরা সত্যি মানে গর্বিত যে সলিল চৌধুরীর মতো একজন মানুষ ভারতবর্ষের বুকে জন্মগ্রহণ করেছিলেন। 100 বছর হয়ে গেল ওনার, কিন্তু তারপরেও আমার মনে হয় সলিল চৌধুরী একজন কবি হিসেবে আমার অসাধারণ। প্রত্যেকটা লেখা ওনার এত এত পাওয়ারফুল, এত মিনিংফুল, সেটা মানে না। তার গান, কবিতা, গল্প, গল্পকার, চিত্রনাট্যকার, কি ব্যাকগ্রাউন্ড স্কোরিং। তোমরা তো গান জানো, আরো ভালো বুঝবে, কিন্তু আমরা যে শ্রোতা, তার যে ব্যাকগ্রাউন্ড স্কোরিং 10টা ভাষায় গান করেছেন। এদের জীবন জুড়ে বিপ্লব, জীবন জুড়ে সাধনা, এবং আমার তো ওনার সারা দেশ জুড়ে সেলিব্রেশন হওয়া একদম করছেও, শুরু হয়েও গেছে। আমরা যে বলি যে ওয়ার্ল্ড মিউজিক, অ্যাকচুয়ালি তো উনি তো ইন্ট্রোডিউস করে গেছেন সিম্ফনি নিয়ে, যে এত কাজ। বড় কথা, উনি যেটা অনুসরণ করেছেন, অনেক বড়রা অনুকরণ করেছেন, কিন্তু উনি অনুসরণ করেছেন। আমি ওদের সাথে থাকতে বা আমার ভালো লাগে গান বাজনার মধ্যে থাকতে, একটু খুচি দেখতে শুনতে। তুমি নিজেও তো সুন্দর গান করো, সে এককালে। দেখো কবিতা, গান, নাটক, নাচ, এগুলো কিন্তু সব ইন্টার রিলেটেড। একদম। আমরা বলি যে শুধু গান, তার সাথে আড্ডাটা খুব জরুরি, স্পেশালি বাঙালিদের আড্ডা ছাড়া কিছুই নেই, সাথে একটু খাওয়া দাওয়া, চা, এটাই। আর একটা মনে হয় এই জেনারেশনে আমরা পরবর্তীকালে যারা আছেন, যেমন গুলজার, আমার স্বপ্ন মনে হয় এখন ওনাকে। তো আমি গুলজারজির এরাতে যে জন্মেছি, মানে এখন অব্দি উনি বেঁচে আছেন, আমিও বেঁচে আছি, এটা কিন্তু অপূর্ব। সলিল চৌধুরী, আসলে তুমি তো একজন সাধক মানুষ, ওর ভেতরে যে মনটা আছে, ও সাধনা করে, যার প্রকাশ তো মাঠে ঘাটে হবে না।
ঠিক। এইটা তো এটা একটা একটু হয় বড় মানে ব্যাপার। সবকিছুতে আর কি, বুঝতে পারলে তো? থাকুক থাকুক, এটা দরকার। শ্রীজাতদা যেমন আমার গান লিখেছিল জানি তো, হ্যাঁ। হ্যাঁ, তো শ্রীজাতদা রিসেন্টলি একটা লেখা পড়ছি। সেই অনুষ্ঠানেও আমি সঞ্চালনা করেছিলাম। আমার খুব অ্যালবাম মনে পড়ছে, সেদিন কলকাতা আমার প্রেস একটা ক্লাব। খুব স্পেশাল ডে ছিল। আমার মায়ের মৃত্যুবার্ষিকী, 3rd ইয়ার হচ্ছে, তখন ওর এটা রিলিজ হবে দুপুরবেলা। আমি ওইটা সেরে বাড়ি যাব। তা আমার হঠাৎ সেদিন ওই কথাটা মনে হলো, মানে একটু নিজের প্রতি মনে হলো যে আমি যে এখনো কাজের প্রতি সিনসিয়ার, আমি যে পারি কাজটা করতে, এই চেষ্টাটাই করে যেতে হবে যে কোনো কিছুকেই বাদ রাখা যাবে না। সমাজ পরিবার, কথাতেই যেটা একদম বলে। বাড়ি সংসার সবকিছু তোমায় দেখতে হবে, কিন্তু আমার ভালো কাজটা কাজ বাদ দিয়ে তো কিচ্ছু হবে না। ভালো কাজ আসলে দেখতে শুনতে আসলে অটোমেটিক্যালি ভালো আমার ওই দিকটা দিনটাও চোখে মন পড়ে। পড়ছে, ঝকঝক করছে একদম। ফেস্টিভ্যাল এই দিনটা। কত কে ছিল না, শ্রীকান্তদার, শ্রাবণী, তারপর তুমি, আরো অনেকে, সুদর্শন চক্রবর্তী, হ্যাঁ। তারপর মহল্লার ঘোষ, অনেকে, মানে স্টার স্টারে জয় সরকার তো ছিলই। শ্রীজাতদা সম্ভব সুন্দর কাজটা তোমার, মানে হ্যাঁ, কথা। অপূর্ব। তাহলে শ্রীজাতরই একটি কবিতা হ্যাঁ, তো হ্যাঁ, বলি, বলো না, আমি একটু শুনতে মোবাইল চাই। সাহায্য নিই। সেই আবার মোবাইল, হ্যাঁ। ফোন ছাড়া যে কিছু হবে না, সেটাই। তার শিরোনাম বন্ধু। সবার সামনে উপহার দাও রোজ, রাংতায় মোরা অসম্মানের ফুল। আমি জারি রাখি ক্ষত লুকোনোর খোঁজ, বাকিরা তখন সুগন্ধে মশগুল। শ্লেষের টুকরো ফেলা তো যায় না তাও, এসবই সাজিয়ে বাগান করব ঠিক। ভালো হয় যদি একবার ঘুরে যাও, স্নিগ্ধতা নয় অপমানে সারাদিন। মিশে থাকা আর মিলে থাকা এক নয়, সে কথা বুঝতে কেটে গেল এতদিন। তবু কাছে যাব যতটা দুপায়েস হয়, ফেরার পথ তো চিরকালে মসৃণ। সুতোর ফারাক ভালোবাসা অসহায়, নখদর্পণে ধরা পড়ে যায় চোখ। এই বয়সে আর তিক্ততা কে বা চায়, বন্ধু সেজেই আমাদের দেখা হোক। কি অপূর্ব, হ্যাঁ, সত্যি কি অপূর্ব। সুন্দর লেখা। এত মানে সুন্দর আর এত আর প্রাসঙ্গিক। একটা কথাও এই সুযোগে বলে নি, সবসময় সব কথা বলার সুযোগ হয় না। আমরা যে মেয়েরা একটা গত 25 বছর ধরে আমাদের কথা খুব সোচ্চারে বলতে শিখেছি কবিতাকে নির্ভর করে। তো অপমান টপমান না, এই যে আমরা বলতে পারি যে আমি চাই, শুরুতে যেমন বলছিলাম যে কি সুন্দর শাড়ি, হ্যাঁ, ঠিক। তেমন করে বলি যে আমরা পারি। এই যে বলা যায়, এখানে কিন্তু কবিদের বড় ভূমিকা আমাদের। ঠিক ঠিক ঠিক। একটা গান শোনাও। আমি তো বেশ বকর বকর করে গান ছাড়া তো অন্নচন্দ্রের ইনকমপ্লিট, কারণ একেবারে প্রত্যেকেই তুমি একটু টেস্ট করো না, একটু করবো, টেস্ট করবো, করো। আরে টেস্ট না করে তুমি বুঝতেই পারবে না কেমন হয়েছে বিষয়টা। দর্শকের যারা বসে আছেন তারা ভাবছেন যে খাচ্ছেন না কেন উনি। এটাও এটা কে কিন্তু একটা বলতে ঘটনা। খেয়ে আমাকে বলতে হবে যে বলতে এটা হবে, কেমন হ্যাঁ। হচ্ছে। আসলে কি বড়, এত গরম পড়েছে, আমার মনে হয় তোমার একটু ডেজার্ট খুব ভালো। এবং আমি খাচ্ছিলাম না এই কারণে যে খাওয়াটা শুরু করলে আর শেষ করা যাবে না, খেয়ে যেতে হবে। একদম। চলো গানে যাই। আচ্ছা, সলিল চৌধুরী নিয়ে এত কথা, তুমি কালকে অনুষ্ঠান করে আসলে, আর অন্তরাদি আমাদের এত প্রিয় মানুষ, এত সুন্দর একজন শিল্পী। তো সকলকে মিলে সকলের জন্য বলো কেমন করে যে রক্ষে ধরে মন পাখি যে বিভাগে তারে কিসের জরে, বৃথায় শুধু এ নয়ন ঝরে। বলো কেমন করে চলে গেছে দূরে যারা সুরে 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 দেখো না, কেন যে কাঁদা বারে বারে থেমেছে ক্রন্দনে ছন্দহীনা বিনা, তবু কেন তুমি আবার তারে বাজাও কিশোরে সন্ধানে, জানি না কেন যে কাদা